তো স্টুডেন্টসরা এই ভিডিওতে আমরা অ্যালডিহাইড গ্রুপটা নিয়ে আলোচনা করব। মানে যে সমস্ত যৌগে যে সিএইচও গ্রুপটা যেটা থাকবে, যে গ্রুপটা দেখো এখানে আমি লিখে দিচ্ছি, এই সিএইচও গ্রুপ যদি থাকে, এই সিএইচও গ্রুপ থাকলে আমরা যৌগটাকে বলবো যৌগটা অ্যালডিহাইড শ্রেণীভুক্ত। তো এই অ্যালডিহাইড জাতীয় যে যৌগগুলো আছে, এই যৌগগুলোকে কিভাবে নোমেনক্লেচার করব, সেই নোমেনক্লেচারের কথাই আমি এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব। তো তার আগে কিছু কথা বলে নি, যে এখানে যে সিএইচও গ্রুপটা আছে, সিএইচও গ্রুপের মধ্যে একটা পার্ট থাকে যেটা হচ্ছে দেখো সি ডবল বন্ডেড ও, ঠিক আছে। তো এই পার্টটাকে বলা হয় কার্বনিল পার্ট। তো এই কার্বনিল যৌগ মানে এই পার্টটা যে যৌগগুলোর মধ্যে থাকে সেগুলোই হয় কার্বনিল যৌগ। তো এই কার্বনিল যৌগের মধ্যেই একটা শ্রেণী বিভাগ হচ্ছে অ্যালডিহাইড। তো দেখো এই যে কার্বনিল যৌগ, এই কার্বনিল যৌগেই যদি একটা পাশে যদি H আমি লিখে দিই, তাহলে বন্ড দিয়ে গ্রুপটা হয়ে গেল বন্ড সিএইচও। তো এই সিএইচও থাকলে পরে আমি এটাকে অ্যালডিহাইড গ্রুপ, মানে এই কার্যকারী গ্রুপটা অবশ্যই এটা একটা, তো কার্যকারী গ্রুপকে আমরা অ্যালডিহাইড গ্রুপ বলবো। তো এই অ্যালডিহাইড গ্রুপ যে সমস্ত যৌগে থাকবে সেই সমস্ত যৌগকেই আমরা অ্যালডিহাইড শ্রেণীভুক্ত যৌগগুলি বলবো। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে এই যৌগগুলোর নোমেনক্লেচার কিভাবে করতে হয়। তো আমি চলে আসি আজকের নোমেনক্লেচারে। দেখো তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো, যে স্ক্রিনে এখানে আমি একটা যৌগ তুলেছি। এইবার এই যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অন্যান্য যে সমস্ত যৌগ রয়েছে যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তার সঙ্গে এই কার্যকারী গ্রুপটার একটা পার্থক্য আছে। দেখো এই কার্যকারী গ্রুপের ইটসেলফ একটা কার্বন রয়েছে, তাই এখানে যখন আমি লংগেস্ট চেন ধরবো, লংগেস্ট চেনে অবশ্যই যে কার্যকারী গ্রুপ, এক্ষেত্রে আমি অ্যালডিহাইড নিয়েছি, তো অ্যালডিহাইড গ্রুপটাকেও কিন্তু দীর্ঘ শৃঙ্খলের মধ্যে রাখতে হবে। তো দীর্ঘ শৃঙ্খল নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা আগের ভিডিওগুলোতেও জেনে এসেছি, এখানে আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। অসুবিধা হলে প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, যে দীর্ঘ শৃঙ্খল কিভাবে বের করতে হয় সেটা আমি আগে অলরেডি আলোচনা করেছি। তো দেখো যেটা এখানে মেন বলার, তো যেহেতু এখানে সিএইচও যে কার্বনিল গ্রুপ অর্থাৎ যে অ্যালডিহাইড গ্রুপটার কথা বলছি, এদের কিন্তু ইটসেলফ সি রয়েছে, ঠিক আছে, মানে ইটসেলফ এদের কার্বন রয়েছে। তাই এদের যেহেতু কার্বন আছে, তাই আমি যখন নাম্বারিং দেব এবং যখন দীর্ঘ শৃঙ্খল ধরবো, এদের কার্বনকেও কিন্তু আমি কাউন্ট করব। দেখো অ্যালকোহল আমি আগের ভিডিওটাতে দিয়েছি, ওখানে যেহেতু কোনো সি ছিল না কার্যকারী গ্রুপে, তাই ওখানে কোনো দীর্ঘ শৃঙ্খলের মধ্যে ওদেরকে কাউন্ট করা হয়নি, ঠিক আছে, মানে কার্বন শৃঙ্খলের কথা বলছি আমি। কিন্তু এদের যেহেতু ইটসেলফ কার্বন রয়েছে, তাই এই যে কার্বনটাও কিন্তু আমি দীর্ঘ শৃঙ্খল চেনের মধ্যে কাউন্ট করব। অর্থাৎ দীর্ঘ শৃঙ্খলে যখন আমি কোনো নাম্বারিং দেব, সে যে প্রান্ত থেকেই দিই না কেন, কোন প্রান্ত থেকে দেবো সেটা আমি আসছি আস্তে আস্তে। তো যখন আমি নাম্বারিংটা করব, এই নাম্বারিংটা করার সময় আমাকে মাথায় রাখতে হবে যে কার্বনিল গ্রুপ অর্থাৎ এখানে যে অ্যালডিহাইড রয়েছে, সেই অ্যালডিহাইড গ্রুপের কার্বনটাও কিন্তু নাম্বার পাবে। অর্থাৎ দীর্ঘ শৃঙ্খলের যে নাম্বারটা আমি দেব সেটা কার্বনিল সেন্টার, মানে এখানে অ্যালডিহাইড, ওই অ্যালডিহাইডের কার্বনেও কিন্তু পড়বে। সে কি নাম্বার পড়বে, কিভাবে পড়বে সেটা আমি আসছি, ঠিক আছে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে যৌগটা তুলে দিয়েছি, যৌগটা তুলে দেওয়ার পর যৌগের আমি দীর্ঘ শৃঙ্খলটা দেখিয়ে দিলাম। এবার আমরা এটুকু জানি যে দীর্ঘ শৃঙ্খল বের করার পর যখন নাম্বারিংটা করব, তো সেই নাম্বারিং এ আমাকে গ্রুপগুলো যখন দেওয়া হয়, সেই গ্রুপগুলোর যতটা মিনিমাম নাম্বার অ্যাচিভ করবে সেইভাবেই নাম্বারিং করব। তো এই ক্ষেত্রে একটা সুবিধা আছে যে এই সিএইচও গ্রুপগুলো সাধারণত প্রান্তেই থাকে, এটাও তুমি নাম্বারিং হিসাবে দেখতেই পাচ্ছ, আমি নাম্বারিং করেই দিয়েছি। তো সিএইচও যেদিকে রয়েছে ওই প্রান্ত থেকে নাম্বারিং করলে আমার সেই সিএইচও যে গ্রুপটা ওটাও নাম্বার পাচ্ছে এবং ওটা মিনিমাম নাম্বারও পাচ্ছে, যেটা তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এখানে। তো সেই অনুযায়ী নোমেনক্লেচার কিভাবে করতে হবে, নোমেনক্লেচার আগের মতনই, যেহেতু এখানে কোনো ডবল বন্ড সিস্টেম নেই তাই এটা অ্যালকেন, ঠিক আছে। তাই এখানে আমি প্রথমে সাবস্টিটিউট গ্রুপ লিখব, সাবস্টিটিউট গ্রুপ লেখার পরে তারপরে আসবে বেস নেম, বেস নেমের পরে এন ইন আইন এটা বসে, এটা আমি আগেও বলেছি। তো এখানে যেহেতু কোনো ডাবল বন্ড নেই সিস্টেমটার মধ্যে, তাই এখানে এনই বসে যাবে।
তো এন বসার পর আমার আসবে সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্সে আমি লোক্যান্ড ব্যবহার করব, লোক্যান্ড ব্যবহার করে তারপরে আমি লিখবো এল, ঠিক আছে, এ এল এল। তো দেখো আমি নামটা এখানে লিখে দিয়েছি। তো যৌগটার সাথে তোমরা নামটাকে মিলিয়ে নাও, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো সেম ব্যাপার, আমি কম্বিনেশনটা তুলছি। কি কম্বিনেশন? আগের ক্ষেত্রে আমরা অ্যালকেন সিস্টেমটার মধ্যে অ্যালডিহাইড রয়েছে এরকম যৌগ দেখেছি। এবার আমি দেখো দুটো যৌগ তোমাদের সামনে তুলছি। তো একটার ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ দেখো দুটোতেই আছে, তার মধ্যে প্রথমটাতে রয়েছে আমার ডবল বন্ড সিস্টেম, দ্বিতীয়টাতে মানে নিচে যেটা তুমি দেখছো ওটাতে রয়েছে ট্রিপল বন্ড সিস্টেম, মানে একটা অ্যালকিন সিস্টেম উইথ অ্যালডিহাইড, একটা অ্যালকাইন সিস্টেম উইথ অ্যালডিহাইড গ্রুপ। তো দেখো নাম্বারিংটা আমি যখন করব, নাম্বারিং এর প্রায়োরিটি পাবে কিন্তু কার্যকারী গ্রুপ, কারণ যে চার্ট তোমরা বইতে পাবে এবং আমি চার্টটা আগের ভিডিওতে দেখিয়েওছিলাম, তো সেই চার্ট যদি মানে কার্যকারী গ্রুপের যে প্রাধান্যের যে চার্ট, সেই চার্ট যদি খেয়াল করো সেখানে কিন্তু কার্যকারী গ্রুপকে প্রাধান্য দেওয়া হয় নাম্বারিং এর ক্ষেত্রে। তাই আমি নাম্বারিংটাও দেখো এইভাবেই কিন্তু নাম্বারিংটা করেছি। দুটোর ক্ষেত্রে আমি দুটোকে প্যারালালি দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখো নাম্বারিংটা করার পর তারপরের কাজ তোমরা অলরেডি আগের ভিডিও থেকে জেনে আসছো, আবার আমি বলে দিচ্ছি। প্রথমে সাবস্টিটিউট গ্রুপ যদি থাকে তাহলে আসবে, আদারওয়াইজ আসবে না যদি না থাকে। তো তারপর চলে আসবে বেস নেম। বেস নেমের পর আমি লোক্যান্ট ইউজ করব, লোক্যান্ট ইউজ করে প্রথমে লিখব ইনের ক্ষেত্রে ইন, আইনের ক্ষেত্রে আইন, তারপরে লোক্যান্ট দিয়ে আমি ব্যবহার করে দেব এল, ঠিক আছে। যেহেতু এখানে অ্যালডিহাইড সিস্টেম ব্যবহার করছি তাই আমি গৌণ যে সাফিক্স হয় মানে সেকেন্ডারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স এখানে ইন, এখানে আইন, এবং সেকেন্ডারি সাফিক্স হিসাবে আমরা এখানে ব্যবহার করব এল, যেহেতু আমরা অ্যালডিহাইড সিস্টেম ব্যবহার করছি, ঠিক আছে। তোমরা নামের সাথে যৌগগুলোকে মিলিয়ে নাও। তো দেখো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে আরেকবার একটু আগের থেকে দেখে নাও, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো এখানে আমি একটা উদাহরণ তুলছি। এই উদাহরণটার মধ্যে দুটো আমরা কার্যকারী গ্রুপ দেখব, মানে তোমাদের পরিচিত। এবার কোনটা কার্যকারী হবে কোনটা সাবস্টিটিউট হবে সেটা আমি এখানে বোঝাবো। তো তোমরা প্রথমে যৌগটা খেয়াল করো। দেখো যৌগে আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো যে দেখো এখানে দুটো কিন্তু তোমরা আলাদা আলাদা গ্রুপ দেখতে পাচ্ছ দীর্ঘ শৃঙ্খলের মধ্যে। দেখো একটা অ্যালডিহাইড রয়েছে আর একটা অ্যালকোহলিক OH রয়েছে। তো এবার নাম্বারিংটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, নাম্বারিংটা আমি কোন দিক থেকে দেব, ঠিক আছে। এবার OH আর CHO এই ক্ষেত্রে যেটা বলার, তোমরা আবার সেই চার্ট ফলো করবে, দেখবে চার্টে অ্যালডিহাইডের প্রেফারেন্স কিন্তু অ্যালকোহলের থেকে বেশি, তাই আমি অ্যালডিহাইডের দিক থেকে নাম্বারিং করব। অর্থাৎ প্রায়োরিটি যেহেতু অ্যালডিহাইডের বেশি, তাই এই যৌগে অ্যালডিহাইড হয়ে যাবে ফাংশনাল গ্রুপ এবং OH যেটা অ্যালকোহলিক OH যে গ্রুপটা তোমরা দেখছো ওই গ্রুপটা হয়ে যাবে হচ্ছে তোমার সাবস্টিটিউট গ্রুপ, মানে প্রতিস্থাপিত গ্রুপ। তো স্বাভাবিক ব্যাপার, সাবস্টিটিউট গ্রুপ থাকলে পরে আমি তখন আর অল লিখবো না, তখন ওটা লিখবো হাইড্রক্সি হিসাবে। যদি ফাংশনাল গ্রুপ হতো তাহলে অল দিয়ে লিখতাম, যেটা আমি অ্যালকোহলের ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে যেহেতু অ্যালডিহাইড গ্রুপটাই এখানে ফাংশনাল গ্রুপ, তাই অ্যালডিহাইড গ্রুপটাই কিন্তু এখানে সেকেন্ডারি সাফিক্স হিসাবে আসবে। তো দেখো এখানে তুমি কার্বন চেনে কোনো ডাবল বন্ড নেই, তো সেই কারণে এটা একটা অ্যালকেন সিস্টেম। তাই দেখো প্রথমে আমি লোক্যান্ট দিয়ে লিখে দিলাম যে সাবস্টিটিউট গ্রুপটা রয়েছে। সাবস্টিটিউট গ্রুপের পর আমি চলে আসবো বেসিক নেমটাতে, মানে যে হোমোলোগাস সিরিজ থেকে যেটা আসবে, তারপরে NE9 এইটার মধ্যে যে কোনো একটা। তো যেহেতু এখানে অ্যালকেন সিস্টেমটাই রয়েছে, কোনো ডাবল বা ট্রিপল বন্ড নেই, তাই এখানে N আসলো। তারপরে লোক্যান্ট দিয়ে আমি লিখে দেব L, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, যেহেতু এখানে অ্যালডিহাইড রয়েছে তাই L। তো দেখো নামটা তোমরা উপরে দেখতে পাচ্ছ আর যৌগটা দেখো নিচে দেখতে পাচ্ছ। নামের সাথে যৌগটাকে মিলিয়ে নাও, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পেরে যাবে। তো দেখো আবার আমি ভিডিওর শেষে এসে তোমাদের কিছু প্রবলেমস আমি তুলে দিচ্ছি, ঠিক আছে। সেটা তোমাদের প্র্যাকটিসের জন্য। আবার একই ব্যাপার, প্র্যাকটিস করার সময় তোমরা যখনই স্ক্রিনে দেখবে প্রবলেমসগুলো অ্যারাইজ হয়েছে ভিডিওটাকে পজ করে দেবে এবং চেষ্টা করবে নিজেরাই, তারপরে ভিডিওটাকে প্লে করবে, অ্যান্সার তোমাদের সামনে ডিসপ্লে হয়ে যাবে। তো তখন তোমরা মিলিয়ে নিয়ে দেখতে পারবে
যে আলটিমেটলি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা বা নোমেনক্লেচারগুলো ঠিকঠাক করতে পারছো কিনা। যতটা সম্ভব সহজভাবেই আমি চেষ্টা করলাম তোমাদের কাছে জিনিসটা উপস্থাপন করার। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অন্য এরকম কোনো আরেক প্রকারের যৌগের নামকরণ নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হব। ঠিক আছে, তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।